This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ওয়েদার আপডেটের সময় জোরদার উত্তরে হাওয়ায় ঠান্ডা আমেজ কিন্তু বাংলায়। অবশেষে 20 ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার তাপমাত্রা। মরশুমে প্রথমবার আলিপুর দমদমে 20 ডিগ্রিতে পারদ। দিল্লির চেয়েও বেশি ঠান্ডা পুরুলিয়া বীরভূমে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে পুরুলিয়ায় 14.1 ডিগ্রি, শ্রীনিকেতনে 15.4 ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামার আশা রয়েছে, তবে বেলায় ঠান্ডা আমেজ এখনই মিলবে না। আচ্ছা, এটা কি পুরোপুরি শীত পড়লো নাকি শীত আসতে এখনো দেরি? এই উত্তরে আমরা আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর কাছ থেকে নেব। কমলেশ, এটা কি শীত নাকি এটা শুধু আমেজ মাত্র? দেখা এটা মূলত সকালের দিকে কয়েক ঘন্টা, মানে মূলত রাতের দিকে এবং ভোর এবং সকালে কয়েক ঘন্টা ঠান্ডা আমেজ থাকবে। শীত বলতে যেটা বোঝায় যে দিনের বেলাতেও যদি শীতের পোশাক পরার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে সেটাকে শীত বলেন না আবহাওয়াবিদরা। এমনিতে একটা নভেম্বর মাস চলছে, দেখা গেছে যে ডিসেম্বরের মাঝামাঝি আগে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং লাগোয়া বেশিরভাগ জেলাতেই, একেবারে পশ্চিমাঞ্চল বা উত্তরবঙ্গের কয়েকটা জেলা ছাড়া শীত আসে না, কারণ দিনের বেলা ঠান্ডা আমেজটা পাওয়ার মতো পরিস্থিতি তৈরিই হয় না। আপাতত যেটা হয়েছে, এবার শীতের ঠান্ডার মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি। অবশেষে 15ই নভেম্বর এসে এই প্রথম 20 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে। আরো খানিকটা তাপমাত্রা নামতে পারে, তবে জেলার দিকে বিশেষ করে পুরুলিয়া বীরভূম এই অঞ্চলগুলোতে তাপমাত্রাটা 14-15 ডিগ্রিতে নেমেছে। আশা করা যাচ্ছে যে এরকমই তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন। প্রকৃত শীত বলতে যে প্রশ্নটা তুমি করছো সেটা করতে আরো হয়তো বেশ কিছুদিন, আরো বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। বেশ, অপেক্ষায় থাকলাম আমরাও। ধন্যবাদ কমলেশ। এবার দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দিল্লিতে প্রবল ধোঁয়াশা। বন্ধ করে দেওয়া হলো 5ম শ্রেণী পর্যন্ত স্কুল। শিশু ও বৃদ্ধদের বাইরে না বেরোনোর পরামর্শ সরকারের। গত কয়েকদিনে বাতাসে দূষণের মাত্রা 400 ছাড়িয়েছে। রাজধানীতে দৃশ্যমানতা কার্যত তলানিতে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বৈঠকে দিল্লি সরকার। অড ইভেনের মতো চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিনা নজর থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 5ম শ্রেণী অবধি স্কুল বন্ধ। ততদিন অনলাইনে ক্লাস চলবে। আর এবার যারা কলকাতার ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের জন্য একটা সুখবর দিই আপনাদের। 2025 সালের আইপিএল এর উদ্বোধন আর ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। অফিশিয়ালি না জানানো হলেও টিভি9 বাংলাকে এক প্রকার নিশ্চিত করে জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি টিভি9 বাংলাকে, সেটাই জানবো আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌস্তব, কি বললেন তিনি? দেখো, কলকাতা ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর এবং জোড়া যে ভালো ম্যাচ, অর্থাৎ যে আইপিএল এর ওপেনিং এবং ফাইনাল ম্যাচ, সেই দুটো ম্যাচই কিন্তু হতে চলেছে ইডেন গার্ডেন্সে। সময়ের অপেক্ষা শুধু একটাই, অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট সেইটা শুধু অপেক্ষা রয়েছে। এবং নিঃসন্দেহে এই খবর কিন্তু কলকাতা ক্রিকেট প্রেমীদের কাছে নিঃসন্দেহে বেশ সুখবরের। তার কারণ হচ্ছে, যেহেতু গত বছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, ফলে সেই ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু পাওয়ারই কথা ইডেন গার্ডেন্সে। এখনো পর্যন্ত হয়তো অফিসিয়ালি ঘোষণা হয়নি, কিন্তু সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিশ্চিত করে জানিয়েছেন যে এই দুটো ম্যাচ কিন্তু এবার ইডেন গার্ডেন্স পেতে চলেছে। নিঃসন্দেহে যেরকম কেকেআর এর ম্যাচগুলোকে বাসে রেষারেষি, আর তার থেকে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। আর এবার এই দুর্ঘটনা কমাতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। কমিশন সিস্টেম থাকবে না, আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল হবে। কমিশন প্রথা রয়েছে বলে এই বাসের মধ্যে রেষারেষি হচ্ছে, আর তা থেকে ঘটছে দুর্ঘটনা। আর তাতেই বাস মালিক সংগঠনগুলোর সাথে রাজ্য সরকারের মতবিরোধ রয়েছে। যদি কমিশন প্রথা তুলে দেওয়ার কথা বলে, বিকল্প পথের কথাও রাজ্য সরকারকে বলতে হবে। যদি সেল ঠিক থাকে তাহলে শ্রমিক পয়সা পাবে, মালিক পয়সা পাবে। শ্রমিক যদি সেল ঠিক থাকে, শ্রমিক কম পয়সা পাবে, মালিক পয়সা পাবেই। গণপরিবহনে ন্যূনতম ভাড়ার পরিবহনটা ভেঙে পড়বে, কিন্তু তাতে কোনো গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার। ট্রাফিক মনিটরিং সিস্টেম আরেকটা থাকবে, যে সেই রুটে কোন সময় কত ট্রাফিক দরকার আছে, 15 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর কত বাস ছাড়তে হবে, সেই অনুযায়ী বাসগুলো যাবে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। উৎসবের মরশুমে বেতনে কোপ সরকারি পরিবহন নিগমের শ্রমিক কর্মচারীদের। নভেম্বর মাসে 10% বেতন কম পেয়েছেন তারা। কেন বেতনে কোপ, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ট্রাম্প কোম্পানির কর্মীরা। পরিবহন মন্ত্রীর বক্তব্য, এটা দপ্তরের অভ্যন্তরীণ বিষয়, কর্মচারীদের টাকা মার যাবে না। নভেম্বরের বেতন পেতেই চোখ কপালে ওঠে সরকারি পরিবহন নিগমের স্থায়ী কর্মচারীদের। দেখেন,
প্রাপ্য বেতনের 10% কম পেয়েছেন তারা। প্রায় 3.5 কাছাকাছি। 10%? হ্যাঁ, কেন যা কাটলো এর আমরা উত্তর পাচ্ছি না। শুধু স্থায়ী কর্মচারীরাই নন, বেতনের কোপের মুখে সিটিসির ঠিকাকর্মীরাও। 13,500 টাকা বেতনের থেকে 10% হারে 13,000 টাকা কম পেয়েছেন তারা। এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই এখানকার কর্মী, কেউ ক্যাজুয়াল কর্মী, কেউ পার্মানেন্ট কর্মী, কিন্তু তাদের হঠাৎ করে 10% টাকা কমে গেছে এবং তারা বলছেন এই সিটিসি বা ডাব্লিউবিটিসিতে অব্যবস্থা চলছে। তার কারণ এদের পরে যারা ক্যাজুয়াল স্টাফ ছিলেন তারা পার্মানেন্ট হয়ে যাচ্ছেন, তাদের উন্নতি হচ্ছে না। শুধু তাই নয়, মাঝখান থেকে 10% টাকা তারা কম পাচ্ছেন। এভাবে হলে সংসার কি করে চলবে? প্রশ্ন এদের। 10% কেটেছে, মানে কিছু না জানিয়ে নোটিশ না কিছু না, 10% কেটেছে। আচ্ছা, আপনারা এই নিয়ে অথরিটিকে জানিয়েছেন? আমরা উকিলের চিঠি করেছি, অলরেডি কথা বলেছি, ওনারা বলেছে আমরা জানি না, ফাইন্যান্স থেকে যা টাকা দিয়েছে 90% আমরা সেটা আপনাদের দিয়ে দিয়েছি। পুরো বেতন দেওয়ার ক্ষেত্রে কোথায় সমস্যা? পরিবহন মন্ত্রীর বক্তব্য, করোনা পর্বে বেতনের 100% টাকাই সরকার দিয়ে আসছিল। সম্প্রতি ঠিক হয় বেতনের 90% দেবে সরকার, 10% নিগমের রাজস্ব থেকে দেওয়া হবে। কিন্তু ট্রাম কোম্পানি সেই পরিমাণ রাজস্ব আদায় করতে পারেনি। বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো কর্পোরেশনই সেই পদ্ধতিতে তারা কর্মচারীদের সঠিক বেতন দিয়ে দিয়েছে। এখন ডাব্লিউবিটিসি থেকে সেটা তারা পারেনি, 90% দিয়েছে। এখন সেটা আবার তারা আমাদের কাছে ডাব্লিউবিটিসির সাথে কথা হচ্ছে, সেটা সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। আমরাও সেটা কথা বলছি ওপরে। কর্মীরা কেউ পাবে না এটা হয় না, ওরা কর্মীদের এটা অধিকার। এই একটা মাসে 10% টাকাটা কম উইথড্র হয়েছে, কম উঠেছে। ইতিমধ্যে আজকে বোর্ড মিটিং ছিল এই ব্যাপারে, কথাবার্তা হয়ে গেছে। আমরা আমাদের টাকা থেকে, আমাদের নিজস্ব কর্পোরেশনের টাকা থেকে আমরা পেমেন্ট করে দিচ্ছি, পরে আমরা ফিনান্সের সঙ্গে কথা বলব। এই মাসেই পাবেন এবং প্রত্যেক মাসেই সরকার মমতা ব্যানার্জি যতক্ষণ আছে কাউর মাইনে আটকাবে না। ডাব্লিউবিটিসির কর্মীদের বক্তব্য রুগ্ন সংস্থা বলে দাবি করে ট্রাম তুলে দিতে চাইছে রাজ্য সরকার। অধিকাংশ রুটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পুজোর সময় এই ট্রাম থেকে দিনে আয় হয়েছিল কয়েক হাজার টাকা। পুজোর সময় এই এসি ট্রামে সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে। তথ্য বলছে প্রতিদিন 10,000, কোথাও 14,000। অর্থাৎ এই যে রূপ সংস্থা নয়, তা পুজোর সময় টিকিট বিক্রিতেই খাতায় হিসাব কলম যা বলছে তা দেখাচ্ছে। পুজোর আগে 10 থেকে 10.5, 9.5 মতো রেভিনিউ উঠেছে। মানে ট্রাম কোম্পানির যে ক্যাশ অফিস আছে সেখানে অন রেকর্ড আছে। পুরোটা মিথ্যাচার করছে সরকার। তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক যে কোন পরিবহনে সব থেকে বেশি রেভিনিউ পাওয়া যাচ্ছে, কোন পরিবহনে পাওয়া যায় না, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। ট্রামের একটা চাহিদা আছে। এই সরকার আসার পর 2011 সালের পর থেকে একটা ভাবনা ট্রামের প্রতি, আর কেনাদের ট্রামটাকে তুলে দেওয়া, তার জমিকে অধিগ্রহণ করা। ট্রাম কোম্পানির কর্মীদের বক্তব্য, এমনিতে তারা প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত, তার উপর 10% বেতন কাটা গেলে হাতে প্রায় কিছুই থাকে না। আপাতত ধীরে চলার নীতি নিলেও পুরো বেতন না মিললে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ক্যামেরায় মাখন পাত্র, গৌরবের সঙ্গে দীক্ষা সুমনের রিপোর্ট, TV9 বাংলা।